Hey guys, what's up? Welcome back to another interesting video stress free studies. ক্লাস 11 সাকসেসফুলি আমরা শেষ করে নিয়েছি। ক্লাস 12 এর থার্ড সেমিস্টার আমরা সিলেবাস অলরেডি ডিসকাস করে নিয়েছি। তো আজকে সেমিস্টার 3 প্রথম ক্লাস দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। ক্লাস শুরু করার কয়েকটা কথা বলে রাখি, তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো এখনই করে দাও এবং অল নোটিফিকেশনস অন করে দাও যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এছাড়াও তুমি যদি আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে চাও তুমি উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আদারওয়াইজ নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া তুমি লিঙ্ক থেকে ডিরেক্টলি অ্যাপ থেকে কোর্স পারচেস করতে পারো। প্রাইস খুবই কম। তোমাদের যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় তোমরা ডিরেক্টলি নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আর বেশি দেরি না করে আজকের প্রথম ক্লাস দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি শুরু করা যাক। সো দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি লিখছেন রাস্কিন বন্ড, আমাদের ইন্ডিয়ান একজন অথর। এবার মাথায় রাখবে রাস্কিন বন্ড একজন ব্রিটিশ অরিজিনের ইন্ডিয়ান অথর। ওকে, দ্যাট মিনস ওনার অরিজিন হচ্ছে ব্রিটিশ বাট ন্যাশনালিটি হচ্ছে ইন্ডিয়ান। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, দেওলিতে একটি রাতের ট্রেন। ঠিক আছে, রাতের ট্রেনটি দেওলিতে, দেওলির রাতের ট্রেন। তো রাস্কিন বন্ড সম্বন্ধে আগে কিছু জানি। রাস্কিন বন্ডের জন্ম হয় 19 মে 1934। ওনার ফার্স্ট নভেল হচ্ছে দ্য রুম অন দ্য রুফ, যেটা 1956-এ পাবলিশ হয়েছিল। এবং উনি এছাড়াও 500টা শর্ট স্টোরি লিখেছেন, এসেজ লিখেছেন, নভেলস লিখেছেন এবং চিলড্রেন্সদের জন্য বুকসও লিখেছেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, উনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। মারানটা মাথায় রাখবে, SAHITYA, সাহিত্য AKADEMI, বানানটা খেয়াল রাখবে। কত সালে? 1992 সালে। এগুলো থেকেও কোয়েশ্চেন আসবে, কেননা পরীক্ষা MCQ ইন ডিটেল কোয়েশ্চেন্স হবে। কিসের জন্য পেয়েছিলেন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড? না, আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেরা, এই লেখাটার জন্য, এই বইটার জন্য উনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মশ্রী, পদ্মশ্রী পেয়েছিলেন 1999 সালে, পদ্মভূষণ পেয়েছিলেন 2014 সালে। ঠিক আছে, তো এই ছিল বেসিক্যালি রাস্কিন বন্ড সম্বন্ধে ছোট ছোট কিছু কথা। আর এটাও একটা জিনিস বলে রেখে দিই, কাজে যদিও লাগবে না, রাস্কিন বন্ড একটা ফস্টার ফ্যামিলিতে, মানে একটা দত্তক নেওয়া পরিবারে উনি থাকেন, ওনার নিজের কোনো ফ্যামিলি নেই। চলো এবার টেক্সট সম্বন্ধে কিছু দেখে নেওয়া যাক। সো দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি পাবলিশ হয় 1988 সালে, 1988-এ পাবলিশ হয়। কোথায় পাবলিশ হয়? দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি অ্যান্ড আদার স্টোরিজ, এই বইটাতে গল্পটা পাবলিশ হয়। এবার খেয়াল রাখবে টেক্সটের নামটার সঙ্গে আমাদের এই বইয়ের নামটার গন্ডগোল যেন না হয়। যেমন সেকেন্ড সেমে আমরা পড়েছিলাম ওই মায়া অ্যাঞ্জেলোর লেখা স্টিল আই রাইজ কবিতাটার নাম, এবং যে বইটা পাবলিশ হয়েছিল সেই বইটার নাম ছিল অ্যান্ড স্টিল আই রাইজ। তো ওরকম ব্যাপার, গুলিয়ে ফেলো না প্লিজ, MCQ এখান থেকেও ডেফিনেটলি আসতে পারে। কাউন্সিলের কোয়েশ্চেন, স্কুলের কোনো হাত নেই কোয়েশ্চেন। ওকে, রাস্কিন বন্ডের এই কবিতাটা এই গল্পটার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে দেখবো। এবার রাস্কিন বন্ড একজন ইন্ডিয়ান অথর। উনি বেসিক্যালি ওনার মারাত্মক যে স্টোরি টেলিং, যে গল্প বলার যে ধরন, ওটার জন্য উনি ফেমাস। ওনার যে ম্যাক্সিমাম যে গল্পগুলো থাকে সেটা এক সুন্দর উত্তরাখণ্ডের এক সুন্দর হিলি এরিয়ার ডেসক্রিপশন থাকে। ব্যাকগ্রাউন্ডটা মেনলি ব্যাকগ্রাউন্ড বা সেটিং বলতে পারো, বা লোকেল বলতে পারো। ঠিক আছে, LOCALE, লোকেল। সো আর কি, ওনার গল্পগুলো মেনলি স্টোরিজ frequently delve into the themes of nostalgia, nature and human connections. তাহলে ওনার গল্পগুলো মেনলি কিসের উপর ভিত্তি করে থাকে? নস্টালজিক গল্প থাকে, নেচার রিলেটেড থাকে এবং হিউম্যান কানেকশনে, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, তার উপর। এবার আমাদের এই যে গল্পটা দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, এর একটা সেম এরকমই লোকেলের বা এরকমই সেটিং এর একটা খুব মারাত্মক, খুব সুন্দর একটা উদাহরণ। এবার এখানে যে মেন বক্তব্যটা কি, এখানে একটা এসেন্স রয়েছে। কিসের এসেন্স? সাডেন এনকাউন্টার অ্যান্ড ইটস লাস্টিং ইম্প্যাক্ট। তাহলে হঠাৎ এক সাক্ষাৎ এবং সেই সাক্ষাতের দীর্ঘস্থায়ী এক প্রভাব। দেখবে আমাদের লাইফে এরকম হয়, কারোর সঙ্গে হয়তো দেখা হয়,
কোনো না কোনো ভাবে, কোনো না কোনো উপায়ে দেখা হওয়ার পর সেই মানুষটা মনের মধ্যে এক অদ্ভুত ছাপ ফেলে চলে যায়। তো সেই মানুষটাকে হয়তো ভোলা যায় না, হয়তো এটাকে আমরা ভালোবাসার নাম দিয়ে থাকি, হয়তো সেটা ভালোবাসা নাও হতে পারে। মেবি এক পলকে দেখা একটা অ্যাট্রাকশন, একটা ইনফ্যাচুয়েশন, একটা ভালো লাগা। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে ভাই হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে, প্রচুর পার্থক্য। সো ভালো যে কোনোভাবেই লাগতে পারে, বাট ভালোবাসা ভালো লাগার মধ্যে অনেক ফারাক রয়েছে। যাই হোক, এই সমস্ত ব্যাপারগুলো গল্প যখন পড়বো তখন ডিটেলে আলোচনা করবো। আজকে আমাদের এটা ইন্ট্রোডাকশন ক্লাস। সো পয়েন্ট অফ ভিউ যদি বলি, গল্পটার ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ। পয়েন্ট অফ ভিউ আমি তোমাদের আগেই বুঝিয়েছি, আবার বলে দিচ্ছি না। একটা গল্প দুরকম পয়েন্ট অফ ভিউতে হতে পারে, একটা ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ, একটা থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। সো ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ কাকে বলে? ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ হচ্ছে যখন, মন দিয়ে শোনো, যখন কোনো গল্পের বক্তা গল্পের মধ্যে স্বয়ং হাজির থাকে তাকে বলবো ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ। থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ হচ্ছে যখন গল্পের বক্তা গল্পের মধ্যে হাজির থাকে না, তখন তাকে বলবো থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। এবার অনেকে গল্পের ন্যারেটর বা বক্তার সঙ্গে অথরকে গুলিয়ে ফেলে। ভাই, অথর ন্যারেটর নাও হতে পারে, ঠিক আছে? সব ক্ষেত্রে অথরই যে ন্যারেটর হবে তার কোনো মানে নেই। এখানে আমরা যে দেখবো যে একটা আমাদের ন্যারেটর রয়েছে, সে গল্পটা আমাদের শোনাচ্ছে, সেই কি অথর? উনি কি রাস্কিন বন্ড? না। এবার আমি পুরনো তোমাদের পড়ে আসা কয়েকটা গল্প দিয়ে তুমি তোমাদের বোঝাই। যদি মাধ্যমিকে আমি যাচ্ছি, মাধ্যমিকে একটা গল্প পড়েছিলাম, আওয়ার রানওয়ে কাইট। ওকে, আওয়ার রানওয়ে কাইট পড়েছিলাম। এবার আওয়ার রানওয়ে কাইটে ফিলিপা বলে একটা মেয়ে ছিল। সে ফিলিপা বলে মেয়েটাই আমাদের গল্পটা শোনাচ্ছে, ও নিজেও কিন্তু গল্পের মধ্যে হাজির রয়েছে। তাহলে গল্পের ন্যারেটর বা গল্পের বক্তা যখন গল্পের মধ্যে নিজে হাজির হয়েছে, ঠিক আছে, এবং আমাদের গল্পটা শোনাচ্ছে নিজের দৃষ্টিভঙ্গি থেকে, তখন সেটা হয় যে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ। আর যখন গল্পের বক্তা গল্পের মধ্যে হাজির থাকে না, তখন তাকে বলবো থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। যেমন সেকেন্ড সেম আমরা পড়েছি, সরি ফার্স্ট সেম আমরা পড়েছি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। এবার অ্যান অ্যাস্ট্রোলজার্স ডেতে গল্পটা আমাদের যে শোনাচ্ছে, সে ন্যারেটর কি নিজে গল্পের মধ্যে আছে? নেই। তো ওটা হয়ে গেল কি থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। সেগুলো খেয়াল রাখতে হবে। তো এখানে আমাদের গল্পের বক্তা গল্পের মধ্যেই রয়েছে, and allows readers to experience the events through the eyes of the young and unnamed protagonist. এখানে আরেকটা জিনিস জানতে পারলাম, আমাদের যে প্রোটাগনিস্ট রয়েছে সে আননেমড, তার নাম আমরা জানি না। ক্লিয়ার? আমাদের যে প্রোটাগনিস্ট বা আমাদের যে হিরো রয়েছে আমরা তার নাম জানি না। তো আমরা তার পয়েন্ট অফ ভিউ থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকেই গল্পটা দেখব, হিরোর পয়েন্ট অফ ভিউ থেকে আমরা গল্পটা দেখব। This perspective provides an intimate and personal connection to the narrative, making the reader feel as though they are sharing the protagonist's experiences. তো আমরা যখন গল্পটা পড়বো, তো তখন আমরা গল্পটা এক্সপিরিয়েন্স করব ন্যারেটারের চোখ থেকে বা ন্যারেটারের দৃষ্টিভঙ্গি থেকে। হয়তো আমরা কোথাও না কোথাও ন্যারেটারের সঙ্গে নিজের কানেকশনটা ফিল করতে পারবো, ন্যারেটারের জায়গায় নিজেকে রেখে গল্পটা হয়তো বুঝতে পারবো, ন্যারেটারের ফিলিংগুলো হয়তো আমরা ফিল করতে পারবো, ন্যারেটারের ইমোশনসগুলোকে আমরা ফিল করতে পারবো। তো বাকিগুলো গল্প পড়তে পড়তেই না হয় জানা যাবে। এবার এত কিছু যখন হলো, তাহলে চরিত্রগুলো যদি প্রথমে জেনে নেওয়া হয় তাহলে সুবিধা হয় গল্পটা পড়তে। ক্যারেক্টার যদি বলি, মেন ক্যারেক্টার দুটো, ঠিক আছে, আমাদের হিরো আর হিরোইন। খুব অল্প, খুব ছোট গল্প। তো গল্পের মেন ক্যারেক্টার হচ্ছে আমাদের হিরো, দ্য ন্যারেটার। একে আমরা কি বলবো? হি ইজ দ্য ন্যারেটার। এ হচ্ছে আমাদের হিরো, প্রোটাগনিস্ট। এ একজন কলেজ স্টুডেন্ট, আমাদের ন্যারেটার। হি ইজ দ্য ইয়াং কলেজ স্টুডেন্ট হু ভিজিটস হিজ গ্র্যান্ডমাদার্স হাউস ইন দেরা ডিউরিং সামার ভ্যাকেশন। তার গ্রীষ্মের ছুটিতেও কোথায় যায়? দেরাতে তার দিদার বাড়িতে ঘুরতে যায়। হি ইজ কিউরিয়াস, সে বড্ড আগ্রহী, অ্যান্ড রিফ্লেক্টিভ। সে মানে সে ইমোশনসকে চেপে রাখতে পারে না। ধরো কোনো কিছু তার ফিল হলো, কোনো কিছু তার মাথায় হিট করলো, সে কিন্তু তারপর রিয়াক্ট করে, চেপে মনের মধ্যে গেঁথে রেখে দেয় না। হি ইন্ডালজেস উইথ এ ডিপ ইমোশনাল কানেকশন উইথ দ্য গার্ল হুম হি মিটস অ্যাট দেউলি স্টেশন। দেউলি স্টেশনে একটা মেয়ের সঙ্গে তার দেখা হয়েছিল, সেই মেয়েটার সঙ্গেই তার ডিপ একটা ইমোশনাল কানেকশন ক্রিয়েট হয়, যেটার ব্যাপারে আমরা গল্পটায় পড়বো। ঠিক আছে? সো দেখা যাক মেয়েটার সাথে কীভাবে কানেকশন হয়েছিল। এবং আরও একটু জেনে নিই, এটা স্পয়লার দিচ্ছি না, বাট আলটিমেটলি আমাদের তো স্কোর করতে হবে, তো যতটা আমাদের ডিটেলে জানা সম্ভব আমরা জানবো।
হি ইজ রোম্যান্টিক অ্যান্ড ইমোশনাল। তো আমাদের যে গল্পের যে ন্যারেটর সে রোম্যান্টিক এবং ইমোশনাল বটে। হি প্রেফার্স টু কিপ ড্রিমিং অ্যাবাউট দ্য গার্ল রাদার দ্যান অ্যাকসেপ্টিং দ্য রিয়ালিটি অফ হার ডিসঅ্যাপিয়ারেন্স। কিছু কিছু জিনিস স্বপ্নেই ভালো লাগে। তো আমাদের এই ন্যারেটরও তাই। মেয়েটিকে যাকে তার ভালো লেগেছিল, মেয়েটির মানে আলটিমেটলি লাস্টে নিখোঁজ হয়ে যায়, মেয়েটির ব্যাপারে আর কোনো হদিস পাওয়া যায় না। তো সে মেয়েটার রিয়ালিটি জানার চেয়ে মেয়েটার খেয়ালেই থাকতে বেশি পছন্দ করে। ঠিক আছে। সো যাই হোক, এই ছিল মোটামুটি ন্যারেটারের চরিত্র। এবার নেক্সট দেখব আমাদের হিরোইন, যার ব্যাপারে এতক্ষণ ধরে এত কিছু কথা। কে এই মেয়েটি? এ হচ্ছে দ্য বাস্কেট সেলিং গার্ল। ইয়েস, এই মেয়েটা ঝুড়ি বিক্রি করে। ঝুড়ি বিক্রেতা এক মেয়ে। মাথায় আসতে পারে এ আবার কি রকম গল্প, একটা কলেজের স্টুডেন্ট একটা ঝুড়ি বিক্রেতা মেয়ে। ভাই, শেক্সপিয়ারের সনেটসগুলো যখন পড়বে না, তখন একটা জিনিস, যেটা আমি আমার ভাষায় তোমাকে বলছি, যে লাভ ইজ লাইক কুরকুরে বস, টেढ़ा है पर मेरा है। তো ভালোবাসা এরকমই হয়, ভালোবাসা জন্য কোনো ডেফিনেশন লাগে না। আই লাভ ইউ, দ্যাট ইজ রিজন হোয়াই আই লাভ ইউ। তোমাকে ভালোবাসার জন্য ভালোবাসা ছাড়া অন্য কোনো কারণ হতে পারে বলে আমার মনে হয় না। সো যাই হোক, মেয়েটার ব্যাপারে দেখি কি বলছে। শি ইজ আ ইয়াং, গ্রেসফুল অ্যান্ড ডিগনিফাইড গার্ল হু সেলস বাস্কেটস অন দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি স্টেশন। সো আমাদের যে মেয়েটা, আমাদের যে হিরোইন, এই হিরোইন অ্যাকচুয়ালি এই খুব সুন্দর দেখতে, ইয়াং, খুব সুন্দর দেখতে এবং মর্যাদাপূর্ণ। দ্যাট মিনস এর মধ্যে আভিজাত্য রয়েছে। সো নেভার জাজ আ বুক বাই ইটস কভার। সে হয়তো কোনো পরিস্থিতির চাপেই হয়তো তাকে এই ঝুড়ি বিক্রি করতে হচ্ছে, বাট আমাদের কোনোদিন কোনো মানুষকে তার আউটার লুকস দেখে জাজ করাটা ঠিক নয়, তাই না? কি মনে করো তোমরা, কমেন্ট বক্সে জানিও। তো মেয়েটাকে who sells baskets on the platform of দেউলি স্টেশন। মেয়েটা দেউলি স্টেশনের প্ল্যাটফর্মে ঝুড়ি বিক্রি করে। গল্পটা মনে রাখবে কোন সময়কার গল্প, ঠিক আছে? এবার মেয়েটা দেখতে কেমন? শি হ্যাজ আ পেল স্কিন, দেখতে ফর্সা, শাইনি ব্ল্যাক হেয়ার, কালো কুচকুচে চুল, অ্যান্ড ডার্ক স্মোল্ডারিং আইজ দ্যাট লিভ আ লাস্টিং ইমপ্রেশন অন দ্য ন্যারেটার। এবার মেয়েটার ঘন কালো চুল, গায়ের ফর্সা রং এবং কালো মায়াবী চোখ, যেটা ন্যারেটারের মনের মধ্যে একটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে গেছিল। She is a symbol of mystery and fleeting connections, as we cannot know her ultimate fate. তাহলে এই সিম্বলিজম, একটা সিম্বলিজম, মেয়েটা কিসের সিম্বলিজম? না, মিস্ট্রি সিম্বলিজম, ফ্লিটিং কানেকশনস এর সিম্বলিজম। প্রত্যেকটা মানুষকে আমরা সারা জীবন আঁকড়ে ধরে রাখতে পারবো, প্রত্যেকটা সম্পর্ককে আমরা সারা জীবন আঁকড়ে ধরে রাখতে পারবো, এটা তো ভাই হতে পারে না। তো এইগুলোকে সিম্বলাইজ করছে আমাদের এই হিরোইন বা দ্য বাস্কেট সেলিং গার্ল। ঠিক আছে, সেই হলো আমাদের হিরোইন বা দ্য বাস্কেট সেলিং গার্ল। নেক্সট হচ্ছে গ্র্যান্ড মাদার। ভাই, গ্র্যান্ড মাদারের ঘাড়ে বন্দুক রেখে আমাদের এই ভাই প্রেম করছে। যাই হোক, চলো দেখো কি হচ্ছে। দ্য ন্যারেটার্স গ্র্যান্ড মাদার লিভস ইন দেরা। আমাদের যে ন্যারেটার রয়েছে, তার গ্র্যান্ড মাদার কোথায় থাকেন? দেরায় থাকেন। উই ক্যান নট সি হার ডিরেক্টলি ইন দ্য স্টোরি, তাই গল্পের মধ্যে আমরা সরাসরি একবারও দেখতে পাবো না, কিন্তু she has a deep affection for her grandson, that is the narrator. আচ্ছা, এই আই ই অনেকে আমরা ইউজ করি, এই আই ইটার মানে জানো? আই ফুল স্টপ, ই ফুল স্টপ আমরা প্রত্যেকে ইউজ করি, অনেক জায়গায় আজ পর্যন্ত ইউজ করেছি। এটার মানে তো ইংলিশ মানে তো হচ্ছে দ্যাট ইজ, ঠিক আছে, ভেরি গুড। বাট এটা ল্যাটিন একটা ওয়ার্ড, যার ফুল ফর্ম হচ্ছে আইডি, ইড, ই এস টি, এস্ট, ইড এস্ট, তার মানে হচ্ছে দ্যাট ইজ। এগুলো জানা দরকার। তো যাই হোক, তো ওনার একটা ভালোবাসা রয়েছে, অ্যাফেকশন রয়েছে কার প্রতি? আমাদের ন্যারেটারের প্রতি। বাট শি অ্যাপিয়ার্স টু বি ডিসঅ্যাপয়েন্টেড, কিন্তু ন্যারেটারের জন্য হতাশ হতে হয় দিদাকে। when the narrator's visit become brief because of this of his restlessness for the girl. ওই মেয়েটির জন্য আমাদের ন্যারেটার একটু বিচলিত হয়ে পড়ে, তার জন্য দিদার বাড়িতে বেশি দিন থাকেও না, তার জন্য দিদা আমাদের একটু মন খারাপ হয়ে গেছে দিদা। যাই হোক ভাই, হয় এগুলো, কোথায় ওয়াক্ত ওয়াক্ত কি বাত হ্যায়। দোষটা বয়সের, দোষটা ন্যারেটারের নয়। যাই হোক, দ্য স্টেশন মাস্টার, নেক্সট ক্যারেক্টার হচ্ছে কি? স্টেশন মাস্টার। মেন ক্যারেক্টার কিন্তু ওই দুটোই, হিরো আর হিরোইন, ঠিক আছে? বাদ বাকিগুলো হচ্ছে সাপোর্টিং ক্যারেক্টার। তো স্টেশন মাস্টার কি হচ্ছে? ইজ এ পার্ট অফ দ্য স্টেশন অ্যাট দেউলি, ইজ এ পার্ট অফ দ্য স্টেশন
স্টাফ অ্যাট দেউলি স্টেশন, তার দেউলি স্টেশন স্টাফের একজন মেম্বার, হু নোজ ভেরি লিটল অ্যাবাউট দ্য বাস্কেট সেলিং। এই ভদ্রলোক ওই ঝুড়ি বিক্রেতা মেয়েটার ব্যাপারে সেরকম কিছু জানে না। লেটার উই কাম টু নো দ্যাট হি ইজ রিপ্লেসড বাই আনাদার স্টেশন মাস্টার হু ইজ অলসো আনঅ্যাওয়্যার অফ দ্য বাস্কেট সেলিং গার্ল। তাহলে এই ধরনের যে জবগুলো স্টেশন মাস্টারের জবগুলো হয় সেন্ট্রাল গভর্নমেন্টের, তো এগুলো কি হয়, ট্রান্সফারেবল জবস। তো জব মানে জব লোকেশন যে কোনো সময় যে কোনো দিন চেঞ্জ হতে পারে। তো আমাদের এই স্টেশন মাস্টারকে কি করে দেয়, রিপ্লেস করে দেওয়া হয়, সেখানে অন্য এক স্টেশন মাস্টার আসে, সেও এই মেয়েটির ব্যাপারে কিছু জানে না। ওকে, নেক্সট ক্যারেক্টার দেখবো। হি ইজ দ্য টি স্টল ওনার, চায়ের দোকানের মালিক। চা ভাই বাঙালির আবেগ, ইন্ডিয়ানদের আবেগ। তো চায়ের ব্যাপার থাকবে না, আর চায়ের দোকান যখন আছে চায়ের দোকানে কিছু তো একটা ইমপ্রেশন থাকবে বস। দেখো কি বলছি। তো চায়ের দোকানের যে ওনার, তার ব্যাপারে একটু ছোট করে জানি। চায়ের দোকানের ওনারের অ্যাকচুয়ালি খুব বেশি ইম্প্যাক্ট নেই, বাট চায়ের দোকানটার ইম্প্যাক্ট আছে, পড়বো গল্পে পড়বো। হি ইজ আ স্মল অ্যান্ড শ্রিভেলড ম্যান হু সেলস টি অ্যাট দেউলি স্টেশন। এই ভদ্রলোক একদম ছোটোখাটো মানুষ, মানে হাইট খুব একটা বেশি নেই, গুটিসুটি পাড়া মানুষ, যিনি দেউলি স্টেশনে চা বিক্রি করেন। হি ইমপ্লিসিটলি রিমেম্বার্স দ্য গার্ল, এনারও মেয়েটার ব্যাপারে খুব স্পষ্টভাবে মনে নেই, আর ন্যারেটারকে খুব একটা বেশি ইনফো দিতে পারেনি। ক্লিয়ার? এবার আর যে ক্যারেক্টারগুলো দেখবো খুবই মাইনার ক্যারেক্টার, চলো দেখেই নিই। তাহলে নেক্সট ক্যারেক্টার কি পাচ্ছি, দ্য ট্রেন গার্ড। ভাই একে সব থেকে বেশি অভিশাপ দিয়েছে ন্যারেটার। হি ব্লোজ দ্য হুইসেল, এ খালি ট্রেনের হুইসেল বাজায়। সিগন্যালিং দ্য ডিপার্চার অফ দ্য ট্রেন, খালি ট্রেন ছাড়ার জন্য হুইসেল বাজায়। অফেন ইন্টারাপ্টিং দ্য ন্যারেটার্স মোমেন্টস উইথ দ্য গার্ল। ভাই যখন ভালোবাসার মানুষটার সাথে থাকি না, তো প্রত্যেকটা মুহূর্ত যেন প্রিশিয়াস মনে হয়। ওই প্রিশিয়াস মোমেন্টে যদি কেউ খোঁচা মারে না ভাই, কাঁপিতে চলে যায়। তো যাই হোক, এরকম আমাদের ন্যারেটারের সঙ্গে হয়েছে, দেখবো কি হবে কি হয়েছে। লাস্ট হচ্ছে আমাদের প্যাসেঞ্জার্স। প্যাসেঞ্জার্স খুব ছোট রোল রয়েছে, দে আর ইনডাইরেক্টলি প্রেজেন্ট, তাদের প্রেজেন্সটা আমরা ডাইরেক্টলি দেখতে পাবো না। এমফাসাইজিং দ্য বাসল অফ দ্য ট্রেন, ট্রেনের মধ্যে যে ভিড়ভাড় রয়েছে, লোকজন রয়েছে, এটা একটা এটা বোঝায়। বাট কন্ট্রাস্টিং উইথ দ্য স্টিলনেস অফ দেউলি স্টেশন, দেউলি স্টেশন তো শান্ত, কিন্তু দেউলি স্টেশনের বিপরীত হচ্ছে ট্রেনটা, মানে ভিড়ভাড়টা হই হট্টগোল ট্রেনে হচ্ছে। তো এই ছিল আমাদের বেসিক্যালি ইন্ট্রোডাকশন ক্লাস দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির। এই ভিডিওটা বুঝতে তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, তোমরা নিচে কমেন্ট বক্সে জানাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো এখনই সাবস্ক্রাইব করো, এবং অল নোটিফিকেশনস অন করো, যাতে প্রত্যেকটা ভিডিও সবার আগে নোটিফিকেশন তোমার কাছে যায়। এছাড়াও থার্ড সেমিস্টারে ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা চাইলে জয়েন করতে পারো। উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আদারওয়াইজ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অ্যাপের লিঙ্ক, সেখান থেকে অ্যাপ ডাউনলোড করে ডিরেক্টলি অ্যাপ পারচেস করতে পারো। আরও একটা জিনিস বলে দিই, অ্যাপের ক্লাসেসের ফি খুবই কম, তাতেও যদি তোমাদের প্রবলেম হয় তার জন্য ইএমআই অপশনসও রয়েছে। ওকে, সো কোনো রকম প্রবলেম হলে, ক্লাস রিলেটেড কোনো রকম প্রবলেম, অ্যাডমিশন রিলেটেড কোনো রকম প্রবলেম, তোমরা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, ডেফিনেটলি তোমাদের সলিউশন দেওয়া হবে। আর ভিডিও রিলেটেড কোনো রকম কোনো প্রবলেম হলে তোমরা কমেন্ট বক্সে জানাও। এছাড়াও তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, যেখানে নোটপত্র, ডিসকাশন, এক্সাম, মক টেস্ট সব হয় ভাই, ফ্রি অফ কস্ট। তো ওটা জয়েন করে নাও, ওটাতেও অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। চলো, তো আজকে ভিডিওতে এই পর্যন্তই, বাকি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টেক্সট আমরা পড়বো। সো টিল দেন, গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।